আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশি ক্রুসহ ২৪ জন ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবি। ভারতের ওড়িশা প্রদেশ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন ক্রু সদস্য নিয়ে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশান ইউনার নামে ওই কার্গো জাহাজটি বৃহস্পতিবার ২০ আগস্ট ওড়িশার পারদ্বীপ বন্দর থেকে স্থানীয় সময় রাত 10:30টার দিকে যাত্রা শুরু করে। ডুবে যাওয়া জাহাজটিতে ১৭০০ টন লোহার আকরিক বহন করছিল বলে জানা গেছে খবর এনডিটিভির। জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চীনের ২০ জন, মিয়ানমারের ৩ জন, বাংলাদেশের ১ জন ছিল বলে জানা গেছে। এরপর জানাবো, পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো। মহেশখালীর এক্সিলারি টার্মিনাল ভাসমান এলএনজি টার্মিনালে গতকাল শনিবার সকালে নতুন এলএনজি ভর্তি কার্গো ভিড়েছে। ৩ দিন বন্ধ থাকার পর এদিন আবারও উৎপাদনে ফিরেছে এই মার্কিন কোম্পানিটি। অপর প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল আগে থেকেই সক্ষমতার চেয়ে বেশি হারে গ্যাসের সরবরাহ করছিল। দুটি ভাসমান টার্মিনাল চালু হয় গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে দেশব্যাপী বেড়েছে বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহ। স্বাভাবিক কারণেই কমেছে লোডশেডিং, চাপ বেড়েছে বাসাবাড়ি এবং কারখানার গ্যাস লাইনও। এদিকে চাঁদাবাজি হুমকি, খুনে অস্থির চট্টগ্রাম। ৬ মাসে ৩৬১ জনকে হত্যা মামলা, ৭ মাসে ২৫ জন খুন, চাঁদা আদায়, গুলি, হুমকি, জনমনে বাড়ছে উদ্বেগ। ২৩ মাসে ২৮ জন খুন, ১৮ জনই বিএনপির নেতাকর্মী। বিএনপি এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে কামড়াকামড়িতে মূলত মারা যাচ্ছে তারা। চট্টগ্রামে যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বর্তমান বিএনপি সরকার, যদি এটি পরিস্থিতি ঠিক করতে না পারে ভবিষ্যতে তাদেরকেই পস্তাতে হবে। কারণ এই সরকার দেশে শুরু থেকে যে বিপর্যয় ডেকে নিয়ে এসেছে এর থেকে বেরিয়ে আসতে হবে। এবারে জানাবো, রংপুরে ৪ মরদেহ উদ্ধার। ছাদে পড়েছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী কন্যার, খাটের নিচে ছেলের। রংপুরে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, রংপুর জেলা স্কুলের শিক্ষক এবং তার স্ত্রী, কন্যা সন্তান সহ ছেলেসহ ৪ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়িটি দোতলা হয়। তাদের একজনের লাশ পাওয়া গিয়েছে ছাদে, আর একজনের লাশ পাওয়া গিয়েছে বাড়ির খাটের নিচে সহ মোট ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী প্রীতিলতা এবং মেয়ের মরদেহ পড়েছিল বাড়ির ছাদে ওঠা সিঁড়িতে। ছেলে প্রীতমের মরদেহ পাওয়া গেছে খাটের নিচে অবস্থায়। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সর্বশেষ জানাবো, বাবার জানাজায় প্যারোলে মুক্তি। দাফন শেষে ফের কারাগারে ফেরত গেলেন ছাত্রলীগ নেতা। বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবাকে দেখতে প্যারোলে মুক্তি পান কারাবন্দী নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস। ২ ঘন্টা প্যারোলে মুক্তি পেয়ে তিনি রাতে বাবার জানাজা এবং দাফনে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে আরও জানা গেছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে নেতাকর্মীদের উপর যে হামলা মামলা সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে, সে বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে এক মগের মুলুকে পরিণত করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকেন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত।
বাংলাদেশি সহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবি। ভারতের ওড়িশা প্রদেশ উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন ক্রু সদস্য নিয়ে একটি কার্গো জাহাজ ডুবি হয়েছে। এই ঘটনায় উক্ত কার্গো জাহাজে থাকা ২৪ জন ক্রু সদস্যকে নিয়ে জাহাজটি ডুবে গেছে বলে জানা গেছে। আসলে এ অবস্থায় এখন ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে সবকিছু থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে, কারণ এই বিষয়গুলো এই মুহূর্তে সবাইকেই প্যারা দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো সবাইকে আরো বেশি ভয়াবহকর এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে আবারও রাষ্ট্র কাঠামো চলে যেতে পারে। তাই এখন থেকে এই জায়গাটিতে সবাইকে আরো বেশি সতর্ক কার্যক্রম চালাতে হবে। বিষয়গুলো নিয়ে সবার মধ্যে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি থেকে সবাইকে এই মুহূর্তে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর বড় ধরনের কোনো কার্যক্রম আসলে চালানো সম্ভব হবে না। বিষয়গুলো নিয়ে আমরা বলে দিতে চাই এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করে তারপর যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া আর বিকল্প কোনো কিছু নেই। তাদেরকে যত দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা হবে ততই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। এমন ধরনের দুর্ঘটনার না ঘটুক সেই প্রত্যাশা থাকবে আমাদের। তবে আমরা মনে করি এই ঘটনাগুলো ঘটার পেছনে যারা জাহাজে ছিল তাদের কোনো গাফিলতি থাকে কিনা সেটিও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত বলে আমরা মনে করি। পূর্ণ সক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো। মহেশখালী এক্সিলারেট এলএনজি ভাসমান টার্মিনালগুলো শনিবার সকালে নতুন করে একটি এলএনজি টার্মিনাল ভর্তি জাহাজ আসার পরই নতুন করে সেগুলো পূর্ণমাত্রায় সক্রিয় হয়েছে। নতুন করে এই টার্মিনালটিতে থাকা গ্যাস আবার এখন জাতীয় গ্রিডে যেতে শুরু করায় মূলত নতুন করে এটি আবারও গ্যাসের সাপ্লাই দিতে শুরু করেছে। অবস্থার মধ্য দিয়ে দেশে বিদ্যুতের কিছুটা হলেও লোডশেডিং কমেছে এবং পাশাপাশি আবারও ফ্যাক্টরিগুলো এখন সম্পূর্ণ মাত্রায় সম্পূর্ণ সক্ষমতায় হয়তোবা উৎপাদনে ফিরতে পারবে। উৎপাদন সক্ষমতায় ফেরার জন্য দেশ এই মুহূর্তে আসলে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি পাড়ি দিয়ে এসেছে। সরকারের ব্যর্থতার কারণে মূলত বাংলাদেশে এলএনজি না কেনার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটেছিল। এই ঘটনার কারণে আসলে দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এটি আসলে আমাদের সবার জন্য দুঃখজনক ব্যাপার। আর গ্যাসের সংকটের কারণে তীব্র লোডশেডিং এর পাশাপাশি দেশজুড়ে মাছ মারা যাওয়া, পাশাপাশি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, পাশাপাশি বিএনপি চাঁদাবাজি অব্যাহত রাখায় দেশের ব্যবসায়ীরা সবথেকে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে। অবস্থা চলতে থাকলে দেশ এক ভয়াবহ সংকট ও বিপদে পড়বে সেটি আর বলার অপেক্ষা রাখে না। চাঁদাবাজি হুমকি খুনে অস্থির বাংলাদেশের চট্টগ্রাম। ৬ মাসে ৩৬১ হত্যার মামলা, ৭ মাসে ২৫ জন খুন, চাঁদা আদায়ে গুলি হুমকি, জনমনে বাড়ছে উদ্বেগ। ২৩ মাসে ২৮ খুন, ১৮ জনই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। বাংলাদেশে এই মুহূর্তে চলছে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলাদেশ আসলে পড়ে গেছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের আসলে কিছুই করার নেই। বর্তমান যারা সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারা আসলে কি শুরু করেছেন সেটি আমাদের বোধগম্য নয়। বর্তমান যারা সরকারে রয়েছেন তারা আসলে এই মুহূর্তে বিষয়গুলো কিভাবে দেখছেন সেটি তারাই ভালো বলতে পারবেন, কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে ভয়াবহ সংকট শুরু হয়েছে, খুন, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম, এখান থেকে আসলে বাংলাদেশকে যদি বের করে না আনা যায় তাহলে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশে চট্টগ্রাম এলাকায় দেখা যাচ্ছে ব্যবসায়ীদের গুলি করা হচ্ছে, চাঁদার জন্য মানুষ দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে চাঁদাবাজরা চিঠি পাঠাচ্ছে, এমনকি তাদেরকে হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি চাঁদাবাজরা এখন থেকে ব্যবসায়ীদের নিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি করছে। এটি আসলে ব্যবসায়ী হিসেবে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপদের দিন ডেকে আনছে এই বিএনপি। তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এ অবস্থা আসলে চলতে দিলে দেশটা এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে যাবে।
রংপুরে 4 মরদেহ, ছাদে পড়েছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী কন্যার, খাটের নিচে ছেলের। রংপুর জিলা স্কুলের এক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী কন্যা সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। রাতে নগরীর কামাল কাসনা মাছুয়াপাড়া নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল 65, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বয়স 50, মেয়ে প্রার্থী চক্রবর্তী বয়স 25, ছেলে প্রীতম চক্রবর্তী বয়স 12। এদের মধ্যে গণপতি চক্রবর্তী মরদেহ পাওয়া যায় দোতলার বাড়ির ছাদে। স্ত্রী প্রীতিলতা এবং মেয়ে প্রার্থীর মরদেহ পড়েছিল ছাদের সিঁড়িতে। বেশ কয়েকদিন ধরে তিনি বাইরে বের হচ্ছিলেন না বিধায় তাদের প্রতিবেশীদের সন্দেহ জাগে। তবে তারা অন্য ধর্মের থাকার বিধার কারণে মূলত মুসলিমরা একটু কমই তাদের বাসায় যাতায়াত করত। এছাড়াও তারা একটি স্ট্যান্ডার্ড ফ্যামিলি হওয়াতে যে কেউ চাইলেই তাদের বাসায় হয়তোবা ঢুকতে পারত না। এ কারণে মূলত তার মৃত্যুর ঘটনা ঘটলেও কিন্তু যথাযথভাবে তাকে যথাসময়ে উদ্ধার করা সম্ভব হয়নি। কবে তারা মরে পড়ে আছে কিংবা কী কারণে মরে পড়ে আছে সেসব বিষয় এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এটি নিয়ে দেশের মধ্যে সবাই বলাবলি করছে। এভাবে একই পরিবারে 4 জনের মৃত্যুর ঘটনা সবার মনেই প্যারা দেয়। বলতে গেলে এই ধরনের ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা আমাদের। আমরা মনে করি এটি আসলে সবার জন্য খুবই এক অনভিপ্রেত এক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক যে একই পরিবারে সবাই মারা গিয়ে তারপর তারা তাদের ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লাশ পড়েছিল। সেই বিষয়গুলো সবার জন্য খুবই এক দুঃখজনক হিসেবে দাঁড়িয়েছে। এটি আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে বলে এমন কথা জানা যাচ্ছে। আসলে বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক যে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে ঘটে গেল। একই পরিবারে সবার মৃত্যুতেও এলাকায় শোকের মাতম বইছে। সবাই বলাবলি করছে যে আসলে এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে খুবই এক কার্যক্রমের কথা জানিয়েছি। আমরা মনে করি এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে কী কারণে তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাকি এমনিতে মারা গেছেন সেটি রহস্য উদ্ঘাটন করে সবার সামনে সেটি প্রকাশ করা উচিত। এটি আসলে বর্তমান সময়ে ঘটছে।